Assalamualaikum warahmatullah. I am Mustaqim Model, lecturer in English, Manmutpur Ideal College, Parvatipur, Dinajpur. How are you, dear students? Hope that you are well. I am fine too, by the grace of Almighty Allah. Dear students, today I am going to teach you passage narration, part 2. You know that passage narration depends on the rules of sentence narration. Dear students, you are asked to know all the rules of sentence narration if you wish to do well in this topic, passage narration. In passage narration, you will get it second paper, and this question contains 5 marks. So notice now, passage narration. In passage narration, in some cases, you will not find speaker and listener. কোনো কোনো ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবা যে প্যাসেজ ন্যারেশনে স্পিকার কিংবা লিসনারের কথা উল্লেখ নেই। যদি এমনটি হয়ে থাকে তাহলে তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত প্যাসেজটা পড়ে যেতে হবে। সাপোজ এখানে আমি একটা ন্যারেশন তুলে ধরেছি। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং। এই সেন্টেন্সে স্পিকারকে উল্লেখ নেই। সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে টু ঢাকা। একজন প্রশ্ন করলো তুমি কোথায় যাচ্ছ? আনসার একজন বলেছে টু ঢাকা, ঢাকা যাচ্ছি। থার্ড সেন্টেন্স হচ্ছে হোয়েন উইল ইউ রিটার্ন, কবে তুমি ফিরে আসবে। এখানেও আমরা স্পিকার বা লেসনের কোনো উল্লেখ পাচ্ছি না। ফোর্থ সেন্টেন্স লক্ষ্য করো, টুমরো। এই টুমরো কথাটা বলেছে কামাল। তাহলে এখানে আমরা ফার্স্ট সেকেন্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স এই পর্যন্ত কোনো স্পিকার বা লিসনারের হদিশ পাইনি, কিন্তু ফোর্থ সেন্টেন্সে এসে পাচ্ছি যে এই লাইনটার বা এই সেন্টেন্সটার স্পিকার হচ্ছে কামাল এবং এটার লিসেনার হচ্ছে রানা। এই ধরনের সেন্টেন্সগুলোতে তোমাদেরকে স্পিকার এবং লিসেনারের সাথে প্রত্যেকটা সেন্টেন্সের আগে সম্পর্কটা স্থাপন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক সেন্টেন্সের সাথে স্পিকার এবং লিসেনারের সম্পর্কটা স্থাপন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের দ্বারা প্যাসেজ ন্যারেশন সম্ভব হবে না। তো তোমরা কি করবে, যেহেতু এখানে সর্বশেষ সেন্টেন্সে স্পিকার আছে, লিসেনার আছে, এই সর্বশেষ সেন্টেন্স থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে থার্ড সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স এবং ফার্স্ট সেন্টেন্স প্রত্যেকটার সাথে লিসেনার এবং স্পিকারের সম্পর্কগুলো স্থাপন করো। সাপোজ এখানে তোমরা পেয়েছো যে ফোর্থ সেন্টেন্স বা চতুর্থ সেন্টেন্সের স্পিকার হচ্ছে কামাল, তাহলে নিশ্চয়ই থার্ড সেন্টেন্সটার স্পিকার কে হবে? এটা হবে রানা। এটাকে শনাক্ত করার জন্য তোমরা সংক্ষিপ্ত আকারে এটি ইউজ করতে পারো, তবে সাবধান থাকবা পরীক্ষার খাতায় এই ধরনের কোনো লেখা উল্লেখ করার বিধান নেই। তো আমরা থার্ড সেন্টেন্স পাইলাম রানার, তাহলে সেকেন্ড সেন্টেন্সটা নিশ্চয়ই হবে কার? কামালের। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা হবে কার? রানার। এখন লক্ষ্য করো, ফার্স্ট সেন্টেন্স যদি রানার হয়ে থাকে আর এটা যদি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা লক্ষ্য করো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আনডাউটেডলি ইট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড টু এর স্থানে আমাদেরকে আস্কড ইউজ করতে হয়। তাহলে আমরা আনসার কি লিখবো? এই সেন্টেন্সটা আনসার আকারে সাজাইলে আমাদেরকে লিখতে হবে রানা asked, রানা asked, রানা জিজ্ঞেস করলো। কাকে জিজ্ঞেস করলো? কামালকে। কামাল। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের শুরুতে ডাব্লিউ এর সম্পর্কিত কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন থাকলে কমার স্থানে সেটি ইউজ করতে হয়। তাহলে এখানে আমরা ব্যবহার করব কি? হোয়ার। রানা আস্কড কামাল হোয়ার। তারপরে আমরা সাবজেক্ট খুঁজবো। এখানকার সাবজেক্ট হচ্ছে ইউ। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন সম্পর্কিত কোনো শব্দ থাকলে সেটা অবজেক্টকে নির্দেশ করে। এখানকার অবজেক্ট হচ্ছে কামাল, অর্থাৎ এখানকার ইউ যা, কামালও তা। তাহলে এখানে আমরা হোয়ারের পর কি লিখবো? হি লিখবো, কিন্তু হিটাকে আইডেন্টিফাই করার জন্য ব্র্যাকেটে কি দেব? কে দেব? কামালকে বোঝানোর জন্য হোয়ার হি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ডিরেক্টে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় সেটাকে ফার্স্ট কন্টিনিউয়াস করতে হয়। তাহলে লিখবো কি?
ওয়াজ, হোয়ার হি ওয়াজ, নেক্সট ভার্বটা হচ্ছে গোয়িং। তাহলে সেন্টেন্সটা হলো রানা আস্কড কামাল হোয়ার হি ওয়াজ গোয়িং। হ্যাভ আন্ডারস্টুড? দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ রানা। এটা হচ্ছে রানার প্রশ্ন এবং এই প্রশ্নটা করা হয়েছে কামালকে। হ্যাভ আন্ডারস্টুড? সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে উত্তরবোধক। এখানে আনসার দিচ্ছে। কে উত্তর দিচ্ছে? প্রশ্নকারী। যদি প্রশ্নকর্তা যদি কামাল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এখানকার উত্তরদাতা হচ্ছে কামাল। রানা হচ্ছে প্রশ্নকারী আর কামাল হচ্ছে উত্তরদাতা। তাহলে উত্তরে সে বলেছে টু ঢাকা। টু ঢাকার দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশিত হয়নি, কিন্তু তোমরা যখন ডিরেক্ট ইনডিরেক্ট করবা তখন ওখানকার উজ্জ্ব থাকা কথাগুলি তোমাদেরকে স্পষ্ট করে লিখতে হবে। কামাল এটার দ্বারা কি বলতে চেয়েছে? রানা যখন তাকে প্রশ্ন করলো যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, কামাল তখন উত্তরে বলেছে টু ঢাকা। তার মানে সে বলতে চেয়েছে যে আই অ্যাম গোয়িং টু ঢাকা। তাহলে এখানকার উজ্জ্ব থাকা কথাগুলি তোমাকে ধরে ইনডিরেক্ট করতে হবে। তাহলে উজ্জ্ব থাকা কথাগুলি কি হচ্ছে? আই অ্যাম গোয়িং। এই তিনটে কথা মনে মনে তোমাকে ধরে নিতে হবে। তাহলে আনসার হিসেবে এখানে কি লিখবা? কামাল। আনসার্ড অথবা রিপ্লাইড এর যে কোনো একটা তোমরা ইউজ করবা। আনসার্ড অথবা রিপ্লাইড। কামাল রিপ্লাইড। অ্যাসার্টিভ সেন্টেন্স ওই জন্য লিখবো দ্যাট। দ্যাট হি ওয়াজ গোয়িং টু ঢাকা। হ্যাভ আন্ডারস্টুড? কামালের আনসার গেল এটা। আবার তাকে প্রশ্ন করা হয়েছে যে হোয়েন উইল ইউ রিটার্ন। হোয়েন উইল ইউ রিটার্ন। রানা ফার্স্ট কোশ্চেন করেছিল একবার, আবার প্রশ্ন করতেছে বা কোশ্চেন করতেছে। এই ধরনের সেন্টেন্স যদি হয় তাহলে অ্যাগেইন শব্দটা ইউজ করবো আমরা। আবার আমরা লিখব রানা অ্যাগেইন আস্কড। রানা অ্যাগেইন আস্কড। কামালও দিতে পারো অথবা কামালকে বোঝানোর জন্য এখানে হিম দিতে পারো, কিন্তু হিমটা এখানে নির্দেশ করতেছে কামালকে, ব্র্যাকেটে লিখবা কে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে এখানে হোয়েন আছে, হোয়েন ব্যবহার করতে হবে। তারপর লক্ষ্য করো সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পারসন। এটা সেকেন্ড পারসন আমরা জানি অবজেক্টকে নির্দেশ করে, এখানকার অবজেক্ট হচ্ছে কামাল, তাহলে এটা কি হবে? হি হবে। উইল আছে, ইনডিরেক্টলি লিখতে হবে উড। হোয়েন হি উড রিটার্ন, RETURN। ক্লোজ স্টপ। হ্যাভ আন্ডারস্টুড? এটা গেল থার্ড সেন্টেন্স। ফোর্থ সেন্টেন্স উত্তরবোধক একটি সেন্টেন্স। হোয়েন উইল ইউ রিটার্ন, তুমি কখন ফিরে আসবে বা প্রত্যাবর্তন করবে? উত্তর হিসেবে কামাল বলেছে টুমরো। টুমরো হচ্ছে একটি ওয়ার্ড, কিন্তু এখানে একটি ওয়ার্ড দ্বারা একটা পরিপূর্ণ সেন্টেন্স তোমাদেরকে তৈরি করতে হবে ইনডিরেক্ট ন্যারেশনের জন্য, এবং উজ্জ্ব থাকা কথাগুলি তোমাদেরকে বুঝতে হবে। প্রশ্নটা হচ্ছে যে হোয়েন উইল ইউ রিটার্ন, তুমি কখন ফিরে আসবে? তাহলে উত্তরে এ শুধু টুমরো বলেছে, কিন্তু টুমরোর সাথে উজ্জ্ব থাকা কথাগুলি হচ্ছে আই উইল রিটার্ন। মনে মনে এই কথাগুলি তোমাদেরকে ধরতে হবে। মনে মনে ধরে রাখার কথাগুলি কি? আই উইল রিটার্ন। তাহলে এটাকে যখন তোমরা ইনডিরেক্ট করবা, স্পিকার যেহেতু এখানে কামাল, তাহলে কি লিখব? কামাল। আনসার্ড অথবা রিপ্লাইড এর যে কোনো একটা ইউজ করবা। কামাল রিপ্লাইড অথবা আনসার্ড দ্যাট হি would return tomorrow আছে। আমরা জানি যে ডিরেক্টে যখন টুমরো থাকে তখন ইনডিরেক্ট করার সময় দ্য নেক্সট ডে লিখতে হয়। দ্য নেক্সট ডে। হ্যাভ আন্ডারস্টুড? এক কথায় এখানকার শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সে, প্যাসেজ ন্যারেশনে প্রত্যেকটা সেন্টেন্সে স্পিকার এবং লিসনার উল্লেখ থাকবে না।
যেখানটায় উল্লেখ থাকবে সেখানটা হতে বাকি সেন্টেন্সগুলোর সাথে আমাদেরকে স্পিকার এবং লিসনারের একটা সম্পর্ক স্থাপন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা সম্পর্কটা স্থাপন করব ততক্ষণ পর্যন্ত প্যাসিভ ন্যারেশন সম্ভব নয়। এখানে যেমনটা সর্বশেষ স্যান্টেন্সে স্পিকার এবং লিসনারের আমরা পরিচয় পেয়েছিলাম এবং সেই সেন্টেন্স থেকে প্রত্যেকটা সেন্টেন্সে আগে একটা সম্পর্ক স্থাপন করে নিয়েছি, তারপর সেই ডিরেক্টটাকে ইনডিরেক্ট করেছি। আন্ডারস্টুড? Notice now another passage. অনেক ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবা সম্বোধন সূচক কোনো শব্দ, এই সম্বোধন সূচক শব্দগুলি সাধারণত রিপোর্টের স্পিচের ভিতর থাকবে। যদি রিপোর্টের স্পিচের ভিতর সম্বোধন সূচক কোনো শব্দ থাকে তাহলে সেটাকে ইনডিরেক্ট করার সময় অ্যাড্রেসিং অ্যাস শব্দটি ইউজ করতে হবে। অ্যাড্রেসিং অ্যাস, তারপর সেই সম্বোধনসূচক শব্দটি ব্যবহার করতে হবে। করার পর সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স বা চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। এক্সাম্পলটা লক্ষ্য করো। The teacher said, the teacher said, comma, reported speech shuru, how are you, Rana, প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা ক্লজ। The teacher said, how are you, Rana? Fine. Thank you, comma, sir. Full stop, inverted comma, close. এতটুকু লক্ষ্য করো। এখানে ফার্স্ট সেন্টেন্স হচ্ছে দ্য টিচার সেড, হাউ আর ইউ রানা। এখানকার সম্বোধন সূচক শব্দটি হচ্ছে রানা। রানাকে অ্যাড্রেস করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে। কে করতেছেন? দ্য টিচার। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন লিখব অ্যাড্রেসিং অ্যাস, ওই রানা শব্দটি লিখব যে নামে অ্যাড্রেস করা হয়েছে। অ্যাড্রেসিং অ্যাস রানা। আমরা এতটুকু পর্যন্ত লিখলাম শুধু এই যে সম্বোধন শব্দটাকে মাইনাস করার জন্য। অ্যাড্রেসিং অ্যাস রানা। এখন সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের বৈশিষ্ট্য অনুযায়ী এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। এই সেন্টেন্সের স্পিকার হচ্ছে দ্য টিচার। দ্য টিচার। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সেড টু এর স্থানে কি লিখি? আস্কড। আস্কড। শিক্ষক প্রশ্ন করলেন, কাকে করলেন? রানাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হাউ এ লিখব কমার স্থানে, হাউ হি ওয়াজ। আন্ডারস্টুড? এভাবে সম্বোধন সূচক যে শব্দটা থাকবে সেটাকে রিপ্লেস করার জন্য, প্রতিস্থাপন করার জন্য আমাদেরকে ইনডিরেক্টলি লিখতে হবে অ্যাড্রেসিং অ্যাস, তারপরে ওই সম্বোধন সূচক শব্দ, তারপর সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী যেটা করতে হয় সেই কাজটা করতে হবে। আমাদের এই সেন্টেন্সের কাজ শেষ। সেকেন্ড সেন্টেন্সে এখানে রানা বলেছে ফাইন, আমি ভালো আছি স্যার, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তাহলে এখানে সর্বপ্রথম ফাইন শব্দটির কাজ আমরা করব। ফাইন দ্বারা আসলে সে কি বলতে চেয়েছে, এবং আবার এখানে আরেকটি সম্বোধন শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে স্যার। তো এই গোটা অংশটাকে আমরা যখন ইনডিরেক্ট করব তখন কি লিখব? এই সেন্টেন্সের স্পিকার হচ্ছে রানা। তাহলে আনসারে আমরা লিখব রানা। স্যার কথাটাকে রিপ্লেস করার জন্য, ডিরেক্ট স্পিচ যদি স্যার বা ম্যাডাম কথাটি থাকে তাহলে এটাকে ইনডিরেক্ট করার জন্য আমরা রেসপেক্টফুলি শব্দটা ইউজ করি। তাহলে রানা রেসপেক্টফুলি replied
দ্যাট ফাইন শব্দটার দ্বারা কি বোঝাচ্ছে এটাকে বুঝতে হবে। ফাইন অ্যাকচুয়ালি আই অ্যাম ফাইন, মনে মনে ধরে নিতে হবে যে এখানে আই এবং অ্যাম কথাটি উজ্জ্ব আছে। তাহলে কি লিখতে হবে? হি ওয়াজ ফাইন। রানা রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ফাইন। এবং এখানে আরেকটি কাজ করতে হবে, থ্যাংক ইউ কথাটা আছে, এই থ্যাংক ইউকে রিপ্লেস করার জন্য আমাদেরকে লিখতে হবে অ্যান্ড দ্বারা তুমি এটাকে সংযুক্ত করতে পারো, অ্যান্ড হি থ্যাঙ্কড হিম, অ্যান্ড হি থ্যাঙ্কড হিম। তাহলে মনে রাখতে হবে ডিরেক্ট স্পিচে সম্বোধন সূচক কোনো শব্দ থাকলে অ্যাড্রেসিং শব্দটি ইউজ করতে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি স্যার বা ম্যাডাম নামে কোনো সম্বোধন সূচক পদবি বা উপাধি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে রিপ্লেস করার জন্য রেসপেক্টফুলি শব্দটির ব্যবহারে যথেষ্ট। হ্যাভ ইউ আন্ডারস্টুড? নেক্সট এক্সাম্পল, ডিরেক্ট স্পিচ অনেক ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবা ইয়েস অথবা নো এর ব্যবহার। ডিরেক্ট স্পিচে যদি ইয়েস কথাটি থাকে তাহলে ইন্ডিকেট করার সময় সেটাকে প্রতিস্থাপনের জন্য তোমাদেরকে ইউজ করতে হবে অ্যান্সার্ড অথবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যে ইয়েস কথাটি বলবে তার নাম আগে লিখতে হবে, তারপর অ্যান্সার্ড অথবা রিপ্লাইড শব্দটি লিখতে হবে, লিখতে হবে ইন দ্য অ্যাফার্মেটিভ। সিমিলারলি যদি নো কথাটি থাকে তাহলে একইভাবে তোমাদেরকে লিখতে হবে আনসার্ড অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ফর এক্সাম্পল, will you go to college today? প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা ক্লজ। Will you go to college today? Yes, comma I will go. Said Meena to Runa. এখানে লক্ষ্য করো ফার্স্ট সেন্টেন্স হচ্ছে উইল ইউ গো টু কলেজ টুডে। স্পিকার বা লিসনারের কোনো আমরা পরিচয় পাচ্ছি না। সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে ইয়েস আই উইল গো। এই কথাটা কে বলেছে? এখানে কার স্পিকার হচ্ছে মিনা এবং লিসনার হচ্ছে রুনা। তাহলে দ্বিতীয় সেন্টেন্সের স্পিকার যদি মিনা হয়ে থাকে তাহলে অবশ্যই ফার্স্ট সেন্টেন্সের স্পিকার হবে রুনা। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে কি লিখব? লিখব রুনা ইন্টারোগেটিভ সেন্টেন্স, লিখব আস্কড। রুনা আস্কড, রুনা জিজ্ঞেস করলো। কাকে জিজ্ঞেস করবে? মিনা। কি জিজ্ঞেস করলো? উইল ইউ গো টু কলেজ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এখানে আমাদেরকে লিখতে হবে ইফ। রুনা আস্কড মিনা ইফ সে উইল আছে লিখতে হবে উড। ইফ শি উড গো টু কলেজ টুডে পরিবর্তে লিখতে হবে দ্যাট ডে। ক্লাস স্টপ। ফার্স্ট সেন্টেন্সের কাজ শেষ। সেকেন্ড সেন্টেন্সটাতে বলা আছে ইয়েস। কে বলেছে? মিনা বলেছে। কাকে বলেছে? রুনাকে বলেছে। ওইটার জন্য আমরা কি লিখব? মিনা আনসার্ড অথবা রিপ্লাইড এর যে কোনো একটি ইউজ করবা। মিনা রিপ্লাইড ইন দ্য ইয়েস কথাটির জন্য লিখব মিনা রিপ্লাইড ইন দ্য affirmative
মেটিভ। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আই উইল গো। ইয়েস, আই উইল গো। আমরা এতক্ষণ পর্যন্ত শুধু ইয়েস এর জন্য এতটুকু লিখলাম। মিনা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এভাবে ডিরেক্ট স্পিচে যখন ইয়েস অথবা নো কথাগুলি থাকবে, তখন এর সাথে সংযুক্ত কথাগুলিকে অ্যাড করার জন্য আমরা অতিরিক্ত কিছু ব্যবহার করব সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী। তাহলে এই ক্ষেত্রে কি লিখতে হবে? মিনা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড said that I will go। এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে লিখতে হবে she would go। Have you understood? অনেক ক্ষেত্রে তোমরা দেখবা ডিরেক্ট স্পিচে একক কোনো ওয়ার্ড দ্বারা কোয়েশ্চেন জিজ্ঞেস করা বোঝাচ্ছে। যদি তাই হয়ে থাকে, একক কোনো ওয়ার্ড দ্বারা যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে, তাহলে সেই একটি শব্দের জন্য একটি পরিপূর্ণ সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে। ফর এক্সাম্পল, আর ইউ not going to market? Are you not going to market? No. Why? Said Rumi to show me। এখানে লক্ষ্য করো, আর ইউ নট গোয়িং টু মার্কেট, আমরা এখানেও স্পিকারের কথা পাচ্ছি না, উল্লেখ পাচ্ছি না। পরের সেন্টেন্স আছে নো, এখানে উল্লেখ নেই। হোয়াই, একটি মাত্র শব্দ, এই শব্দ দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করা বোঝাচ্ছে, এবং এই প্রশ্নকারী হচ্ছে রমি, এবং এই প্রশ্নটা করা হচ্ছে সুমিকে। তাহলে থার্ড সেন্টেন্স, এখানে একটি ওয়ার্ড, একটি শব্দ, একটি সেন্টেন্স, যাই মনে করো না কেন, এখানে সর্বশেষ সেন্টেন্সের স্পিকার হচ্ছে রমি, তাহলে দ্বিতীয় সেন্টেন্সের স্পিকার পাবো আমরা সুমিকে, আর প্রথমটা হবে তাহলে রমির। তাহলে এখন আমরা আনসার তৈরি করব। রমি asked Shumi if she was not going to মার্কেট। ফার্স্ট সেন্টেন্সের কাজ হলো। সেকেন্ড সেন্টেন্স শুধু নো শব্দটি আছে। আমরা জানি যে নো দ্বারা যখন কোনো আনসার দেওয়া বুঝাবে, তখন সেই একটা ওয়ার্ডের জন্য একটা পরিপূর্ণ সেন্টেন্স করতে হবে, এবং সেটা লিখতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তো নো কথাটি কি বলেছে? সুমি answered in the, নো এর জন্য লিখব নেগেটিভ। আন্ডারস্টুড? পরে একটি ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে হোয়াই, এবং এই একটি ওয়ার্ডের দ্বারা একটা পরিপূর্ণ সেন্টেন্স তোমাদেরকে তৈরি করতে হবে। আসলে হোয়াই দ্বারা কি বোঝাচ্ছে কথাটাকে বুঝতে হবে। এ যখন প্রশ্ন করলো যে তুমি কি বাজারে যাচ্ছ না, উত্তরে বলল না, তখন হোয়াই দ্বারা পাল্টা প্রশ্ন করা হচ্ছে, এবং এটার পূর্ণ অর্থ হচ্ছে হোয়াই আর ইউ নট গোয়িং টু মার্কেট। তাহলে উজ্জ্ব থাকা কথাগুলি হচ্ছে হোয়াই
এরপরে আর ইউ নট গোয়িং টু মার্কেট। এই উজ্জ্ব থাকা কথাগুলিকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব এবং স্পষ্ট করে লিখব। তাহলে এখানকার স্পিকারটা কি হচ্ছে? রুমি। তাহলে রুমি again asked her, Rumi again asked her, why লিখলাম, why she, এই শিটা কাকে বোঝাচ্ছে? সুমিকে। সুমিকে বোঝানোর জন্য এস লিখব। why she was not going to মার্কেট। তাহলে এখানে লক্ষ্য করো, ওয়ার্ড ছিল একটি, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। সে একটা ওয়ার্ড থেকে আমাদেরকে একটা পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হচ্ছে। আপনারা আন্ডারস্টুড? এইভাবে কোন কোন প্যাসেজ ন্যারেশনে দেখবা কোনো একটি ওয়ার্ডের দ্বারা একটি পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। একটি কোনো ওয়ার্ডের দ্বারা যদি কোনো উত্তর দেয়া বোঝায়, তাহলে একটি ওয়ার্ড থেকে একটা পরিপূর্ণ সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে। আপনারা আন্ডারস্টুড? Dear students, no more today. In the next class, I will discuss again this topic, passage narration, part 2. You are invited to watch this. I am going to conclude this class and like to advise you to be attentive to your lessons. Thank you so much. Thank you.